বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্তান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সন্তান মহিলা কলেজ আদমদিঘি বগুড়া। গত ক্লাসে তোমাদের আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমি এই অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে একটা অঙ্ক করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই বোর্ড ফলো করছো, অবশ্যই বোর্ড ফলো করবা। তো তোমাদের সামনে আমি অঙ্কটি পড়ছি। একটা অঙ্ক আমি যৌথ মূলধনী কোম্পানির একটা অঙ্ক, এই অঙ্ক থেকে আমি কিছু সমাধান করে দেখাচ্ছি। তো এখানে অঙ্কটা দেওয়া আছে রেওয়া মিল একটা দেওয়া আছে। এই রেওয়া মিল থেকে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তো অঙ্কটি হচ্ছে রেওয়া মিলে দেওয়া আছে মজুত পণ্য দেওয়া আছে, পণ্য ক্রয়, মজুরি ও বেতন, পণ্য ফেরত, নগদ তহবিল, বিমা সালামি 15 মাসের জন্য প্রদত্ত, মনিহারি ক্রয়, প্রাপ্য হিসাব, আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অনাদায়ী পাওনা, ঋণপত্রের সুদ, সুনাম, যন্ত্রপাতি, দালান কোটা। এরকম ডেবিট দিকে আছে এবং ক্রেডিট দিকে অনুমোদিত মূলধন, শেয়ার চুক্তি 10 টাকা হিসাবে তলবকৃত আদায়কৃত মূলধন, পণ্য বিক্রয়, প্রদেয় হিসাব 5% ঋণপত্র 1/1/2014 সালে। অঙ্কটা আমাদের 2014 সালেরই। সাধারণ সঞ্চিতি তহবিল, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সংরক্ষিত আয় বিবরণী, উদ্বৃত্ত। এখান থেকে আমাদের কিছু সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 55,000 টাকা। 2 প্রারম্ভিক ও সমাপনী মজুতের মধ্যে যথাক্রমে 1200 ও 1800 টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। প্রাপ্য হিসাবের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। 5 নম্বরে আদায়কৃত মূলধনের উপর 10% হারে চূড়ান্ত লভ্যাংশ বন্টনের ব্যবস্থা রাখতে হবে। 6 নম্বরে সাধারণ সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। তো এখানে করণীয় বলেছে যে চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ খসড়া সহ দেখাও। চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ খসড়া সহ দেখাও। চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ কত এটা করতে বলেছে। তারপরে বলেছে নিট লাভ 23,200 টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা মনিহারির পরিমাণ করে দেখাবো এবং রক্ষিত আয় বিবরণী করে দেখাবো। তো মনিহারির পরিমাণ যখন করতে বলবে, মনিহারির যেহেতু বইয়ে দেওয়া আছে, বইয়ে মনিহারি ক্রয় দেওয়া আছে এবং প্রারম্ভিক ও সমাপনী মজুতের মধ্যে মনিহারি অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রারম্ভিক এবং সমাপনী মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বাদ দিতে হবে। আর তারপর মনিহারির সাথে প্রারম্ভিক মনিহারি যোগ করতে হবে এবং সমাপনী মনিহারি বিয়োগ করতে হবে। তাহলে এবছরে মনিহারি বাবদ খরচের পরিমাণ পাওয়া যাবে। তো আমি বোর্ডে করে দেখাইছি, তোমরা অবশ্যই বোর্ড ফলো করো। চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ বিবরণ টাকা এরকম ছকের মাধ্যমে করতে হবে। 3টা ছক, এখানে বিবরণের একটা ঘর, টাকার আরেকটা টাকার ঘর করতে হবে। বিবরণের ঘরে আমি লিখব মনিহারি ক্রয়। এখানে মনিহারি ক্রয় রেওয়া মিলে দেওয়া আছে মনিহারি ক্রয় 3,000 টাকা। মনিহারি ক্রয় 3,000 এবং সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মনিহারির পরিমাণ 1200 টাকা। প্রারম্ভিক মনিহারির
মণিহারি ক্রয়ের সঙ্গে যোগ হবে এবং সমাপনী মণিহারি বিয়োগ হবে, এটাই সূত্র। এই সূত্র প্রয়োগ করে চলতি বছরে ব্যবহৃত মণিহারির পরিমাণ নির্ণয় করা যায়। তো মণিহারি ক্রয় 3000, প্রারম্ভিক মণিহারি 1200 আর বিয়োগ করতে হবে সমাপনী মণিহারি 1800। 1800 বাদ দিয়ে 3000 এর সাথে 1200 যোগ করে 4200, তারপরে 4200 থেকে 1800 বাদ দিয়ে আমরা পেলাম 2400। এই 2400 চলতি বছরে মণিহারির পরিমাণ। এরপরে আমরা নিট লাভ 23300 টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চলতি বছরের মণিহারি খরচ কিভাবে আমি বের করলাম। এরপর আসা যায় রক্ষিত আয় বিবরণী। রক্ষিত আয় বিবরণী করতে গেলেও আমাদের 3টা ঘর করতে হবে। রক্ষিত আয় বিবরণী করতে গেলেও আমাদের বিবরণ টাকা ঘর করে নিতে হবে। টাকা 3টা ঘর করে নিব। এরপরে রক্ষিত আয় বিবরণী কোম্পানির নাম লিখতে হবে সংরক্ষিত আয় বিবরণী। রক্ষিত আয় বিবরণী মানে সংরক্ষিত আয় বিবরণী। কোম্পানির নাম সংরক্ষিত আয় বিবরণী, এখানে লিখব সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী, এখানে কোম্পানি বসুন্ধরা লিমিটেড, বসুন্ধরা লিমিটেড, কোম্পানির নাম বসুন্ধরা লিমিটেড, বসুন্ধরা লিমিটেড। 2014 সালের অঙ্ক, আমরা যেহেতু অঙ্কগুলো করে থাকি 31শে ডিসেম্বর বছরের শেষে আমরা হিসাব নিকাশ করে থাকি, এর জন্য 2014 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখব। সমাপ্ত বছরের জন্য। তো সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে আমাদের রেওয়া মিলে দেওয়া থাকে বিগত বছরের নিট লাভ। বিগত বছরের নিট লাভটা আমরা নিব। সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত 1/1/2014, 1/1/2014 রেওয়া মিলে দেওয়া আছে সংরক্ষিত আয় বিবরণী। শুধু আয় বিবরণী নামে, আয় বিবরণী উদ্বৃত্ত নামেও থাকতে পারে। এরকম থাকলে এটাই বিগত বছরের নিট লাভ। বিগত বছরের নিট লাভ আর চলতি বছরের নিট লাভ, যেটা আমরা অঙ্ক করে বিশদ আয় বিবরণী করে আমরা শেষে যে নিট লাভটা পাই সেটাই হচ্ছে চলতি বছরের নিট লাভ। অথবা অঙ্কে যদি দেওয়া থাকে যে নিট লাভ এত টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর, তখন আমরা এটাকে আমরা চলতি বছরের নিট লাভ ধরে নিব। তো সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত প্রথমে আমরা লিখব, যেহেতু অঙ্কে দেওয়া আছে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত
উদ্বৃত্ত এখানে বই দেওয়া আছে ১/১/২০১৪ সালে ১/১/২০১৪ মানে বছরের প্রথম মানে ডিসেম্বর এসে এটাই শেষ। বিগত বছরের নিট লাভ ১৪,২৫০ ১৪,২৫০ এটা হচ্ছে বিগত বছরে। এখানে ব্র্যাকেটে আমি দিতে পারি বিগত বছরের নিট লাভ, চলতি বছরের নিট লাভ, অঙ্কে অনেক সময় উল্লেখ করাই থাকে, অথবা যদি অঙ্কে না থাকে তাহলে আমরা বিশদ আয় বিবরণী করে নিট লাভ যেটা পাই সেটাকে চলতি বছরের নিট লাভ হিসাবে ধরে নিতে হবে, বসাতে হবে। চলতি বছরের নিট লাভ এখানে যেহেতু অঙ্কে বলা আছে ২৩,২০০ নিট লাভ ধরে চলতি বছরের নিট লাভ ধরতে বলেছে। তো বিগত বছরের নিট লাভ এবং চলতি বছরের নিট লাভ দুটো যোগ করব এবং সংরক্ষিত আয় বিবরণীতে বসবে সাধারণ তহবিলের স্থানান্তর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কিংবা লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর এগুলো বাদ যাবে। চলতি বছরের নিট লাভ এবং বিগত বছরের নিট লাভটা যোগ করে নিয়ে আমরা অন্যান্য ব্যয়গুলো বাদ দিব, বন্টনযোগ্য ব্যয়গুলো বাদ দিব। এই দুটো আমরা যোগ করে বিগত বছরের নিট লাভ এবং চলতি বছরের নিট লাভ যোগ করে আমরা পাচ্ছি কত? এখানে হচ্ছে ৩৭,৪৫০ থেকে আমরা বাদ দেব বাদ বন্টনযোগ্য, বাদ হচ্ছে বন্টন সমূহ যেগুলো বন্টন করা হয় বা বন্টন সমূহ, যেমন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, আয়কর, ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলোকে বন্টন বলা হয়। তো আমাদের সমন্বয়ে বলা আছে সাধারণ সঞ্চিত তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৫,০০০ টাকা স্থানান্তর এটা আমাদের বিয়োগ করতে হবে। সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর এটা বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর ৫,০০০ টাকা আমরা প্রথম কলামে লিখব, প্রথম কলামে যোগ করে আমরা দ্বিতীয় কলামে বিয়োগ করব। প্রথমটা থেকে এগুলো যোগ করে বিয়োগ করব। তো সাধারণ সঞ্চিত তহবিলে এটা বিয়োগ হবে। তারপরে ঘোষণাকৃত লভ্যাংশ, এখানে সমন্বয়ে বলা হচ্ছে আদায়কৃত মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ বন্টনের ব্যবস্থা রাখতে হবে। এটাই আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ। আদায়কৃত যে মূলধন রয়েছে, আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা শেয়ারের মাধ্যমে সংগৃহীত হয়। সেই মূলধনটাকে 4 ভাগে ভাগ করা যায়: অনুমোদিত মূলধন, আদায়কৃত মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, তলবকৃত মূলধন ও আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। এই আদায়কৃত মূলধন থেকে আমাদের লভ্যাংশটা বের করতে হবে। তো আদায়কৃত মূলধন এখানে বলা হচ্ছে
আদায় এখানে বলাই আছে তলবকৃত এবং আদায়কৃত মূলধন কত ৮০,০০০। তলবকৃত এবং আদায়কৃত মূলধন ৮০,০০০। এখানে বলা হচ্ছে ৮০,০০০ তলবকৃত ও আদায়কৃত মূলধন। তলবকৃত এবং আদায়কৃত মূলধন ৮০,০০০ এর হচ্ছে 10%। 10% মানে 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি ৮০০০। এই ৮০০০ টাকা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ এখানে আমি করে দেখাতে পারি ৮০,০০০ গুণ 10% ৮০০০। এরপরে অঙ্কে দেওয়া আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশটাও সংরক্ষিত আয় বিবরণীতে বসে এবং বিয়োগ যায়। অন্তর্বর্তী আমাদের মনে রাখতে হবে যে কি কি সংরক্ষিত আয় বিবরণী এবং বিগত বছরের নিট লাভ এবং চলতি বছরের নিট লাভ যোগ করে কি কি বাদ যায় এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর এটা বাদ যাবে, ঘোষণাকৃত লভ্যাংশ বাদ যাবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাদ যাবে এবং আয়কর বাদ যাবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা অঙ্কে দেওয়াই থাকে, অঙ্কে মিলে দেওয়াই থাকে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৮১০০। ৮১০০। এরপরে হচ্ছে আয়কর। এরপরে আয়কর আয়করের কথা এখানে বলা আছে। আয়কর অঙ্কে দেওয়া আছে, মিলে আয়কর দেওয়া আছে ৬০০০। আয়কর ৬০০০ আমি সবগুলো যোগ করলাম। সবগুলো এই বন্টন সমূহ যোগ করে আমি বিগত বছর এবং চলতি বছরের আয় থেকে বা লাভ থেকে বাদ দিব, তাহলে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত পাওয়া যাবে। তো যোগ করে কত পাওয়া যাচ্ছে 13, 8 5 13, ২৭,১০০। ২৭,১০০ আমরা পেলাম যোগ করে ২৭,১০০। এখন আমি এই বিগত বছর এবং চলতি বছরের নিট লাভ যোগ করে যেটা আমি লিখেছিলাম সেখান থেকে বাদ দিব, বন্টন সমূহ বাদ দিব। বাদ দিয়ে আমি উদ্বৃত্ত পাবো। এখানে কত হচ্ছে ৩৫০ 0 1 ১০,৩৫০। ১০,৩৫০ উদ্বৃত্ত সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ে লেখা যাবে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত আমরা পেলাম 10,350। 10,350। তো এইভাবে আমাদের এই সংরক্ষিত আয় বিবরণী করতে হবে। সংরক্ষিত আয় বিবরণীর সূত্র হলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিগত বছরের নিট লাভ যোগ চলতি বছরের নিট লাভ দুটো যোগ করতে হবে। এরপরে বন্টন সমূহ যে ব্যয়গুলো থাকবে, যেরকম সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর এরকম থাকবে।
এগুলো যোগ করে বিগত বছর এবং চলতি বছরের নিট লাভ থেকে বিয়োগ করে যে অ্যামাউন্ট পাওয়া যাবে, যে টাকাটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত বা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। তো এইভাবে তোমাদের এই সংরক্ষিত আয় বিবরণীটা করতে হবে। অনেকে সংরক্ষিত আয় বিবরণীটা করতে ভয় পায়, ভুলে যায়। তো অবশ্যই মাথায় রাখতে হবে যে বিগত বছরের নিট লাভ থেকে বিগত বছরের নিট লাভের সাথে চলতি বছরের নিট লাভ যোগ করতে হবে প্রথমে। তারপরে যদি অঙ্কের যদি দেওয়া কতগুলো বন্টন সমূহ দেওয়া থাকে, যেমন হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর, এগুলো যদি থাকে তাহলে বাদ দিয়ে যে টাকাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেটাই সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। তো এভাবে অঙ্কটি করার চেষ্টা করবো তোমরা। পরবর্তী ক্লাসে আমি আর্থিক অবস্থার বিবরণ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।